মানবিক সংস্কৃতির আলোকিত অধ্যায় যদি আমাদের তৈরি করতে হয়, আমাদের একটি ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ একটি কল্যাণমুখী, জনমুখী ও গণমুখী রাষ্ট্র গঠন করার বিকল্প পদ্ধতি আমাদের হাতে আর নেই। আপনারা জানেন, একটি দেশ গঠন করে একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক সংস্থাগুলি। সেই রাজনৈতিক সংস্থাগুলির কর্মীদের মাঝে যদি মানবিক সংস্কৃতি না থাকে, তাহলে তাদের পক্ষে সম্ভব নয় একটি দেশের সকল মানুষের সার্বিক দিক বিবেচনায় রেখে মানুষের অধিকার ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কাজে যখন মানুষের মানবিকতা হারিয়ে ফেলে, তখন বিপর্যয় সৃষ্টি হয় জনজীবনে। কিছু মানুষের কারণে সমগ্র মানুষের মাঝে অশান্তি সৃষ্টি হয়, ভোগ করতে হয় সকল মানুষকে অনাকাঙ্ক্ষিত সকল বিষয়। কাজেই বিপর্যয়ের হাত থেকে বাঁচতে হলে একটি আদর্শবাদী সংগঠনের প্রতিষ্ঠিত করা ছাড়া আমাদের বিকল্প পদ্ধতি নেই। আমরা চাচ্ছি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় সার্বভৌম ও গণতান্ত্রিক একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করতে। এই রাষ্ট্র গঠন করতে হলে আমাদের কিছু করণীয় বিষয় আছে। এই করণীয় বিষয়গুলি যদি আমরা আমাদের নিজেদের মতো ধারণ করতে না পারি, আমাদের কর্মী বাহিনী সেই আলোকে গড়তে না পারি, তাহলে বিপর্যয়ের হাত থেকে আমরা বাঁচতে পারবো না, আমাদের দেশকে রক্ষা করতে পারবো না। এবং একটি রাষ্ট্রের সকল অনিয়ম, অনৈতিকতা ভেঙে দিয়ে একটি কল্যাণমুখী, জনমুখী রাষ্ট্র গঠন করা কোনো দলের পক্ষেই সম্ভব হবে না। অতীতে দেখেছেন, বর্তমানে চলমান যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি আমাদের দেশকে পরিচালনা করতেছেন, তারা শিক্ষা, সংস্কৃতি, আদর্শ এই সমন্বয়হীনতার মধ্য দিয়ে তারা আমাদের দেশকে পরিচালনা করতেছে। তারা মানুষের অধিকার আদায় করার চেয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা জানেন, আমাদের দেশের রাজনৈতিক সংগঠনগুলি বা এই রাজনৈতিক সংগঠনের সকল নেতাকর্মীরা টাকা নিয়ে রাজনীতি করতে চায়। টাকা যেখানে আছে সেখানে এই কর্মী বাহিনী আছে, যেখানে টাকা নেই সেখানে এই কর্মী বাহিনী নেই। তো স্বার্থের জন্য যারা রাজনীতি করেন, নিজ স্বার্থ হাসিলের জন্য যারা কাজ করেন, তারা আসলে সত্যিকার অর্থে দেশ প্রেম নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য কাজ করেন না। মূলত তারা পদ পদবি নিয়ে বা রাজনৈতিক সংগঠনে যুক্ত হয়ে বিপর্যয়ের মধ্য দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তো সামগ্রিক পরিবেশ রক্ষার্থে আমাদের কিছু করণীয় বিষয় আছে। তার ভিতরে অসংখ্য করণীয় বিষয় আছে। আমি মাত্র 19টি বিষয় এখানে নির্ধারণ করেছি। 19টি বিষয় যদি আমরা একটু নিজেরা পর্যালোচনা করতে পারি, বিবেচনা করতে পারি বা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, আমি আশা করি আমরা জনগণের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য, মানবতার মুক্তির জন্য সমস্ত বিপর্যয় কাটিয়ে একটি ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র গঠন করতে আমরা সক্ষম হব। পারস্পরিক সম্পর্ক তৈরি করার কোনো বিকল্প নেই, অন্য কোনো বিকল্প আমাদের হাতে নেই। আমরা যারা রাজনীতিতে যুক্ত হয়েছি, আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রথম কাজ হলো সকল নেতা কর্মীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন খুব বেশি জোরদার করতে হবে বা গড়ে তুলতে হবে। পারস্পরিক সম্পর্ক যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে
আমরা কোনোদিন সফলতা অর্জন করতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে নেতারা কর্মীদেরকে ব্যবহার করে নিজ স্বার্থ যখন হাসিল হয়ে যায় তখন কর্মীদেরকে ছুঁড়ে ফেলে দেয়। তো এই সমস্ত মানুষ কখনো আদর্শবাদী মানুষ হতে পারে না, কখনো বিবেক সম্পন্ন মানুষ হতে পারে না। এদের মধ্যে পশুদের মধ্যে কোনো তফাৎ নেই। কাজেই মনে রাখতে হবে, নেতা এবং কর্মীদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, নিজের পরিবারের মা বাবা ভাই বোন বা সন্তানের মতো যদি কর্মীকে ভালোবাসতে না পারি, তাহলে আপনার রাজনীতি সঠিক রাজনীতি নয়। আপনার রাজনীতি হলো স্বার্থপরের রাজনীতি, যেটা অতীতে 50 বছর এদেশে রাজনীতি করেছে, সেই রাজনীতির মতোই আপনার রাজনীতি হবে। 2 নাম্বার, পরস্পরের কল্যাণ কামনা করতে হবে। আমরা দেখেছি আমাদের বর্তমান সময়ে আমরা একে অপরের কল্যাণ সহ্য করতে পারি না। আমার জায়গা থেকে আমি আমার নিজের কল্যাণ কামনা করি, কিন্তু আমার কর্মী ভালো জায়গায় চলে আসুক বা ভালো দায়িত্ব পালন করুক, বা কর্মী জীবনে সফলতা অর্জন করে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুক, সেটা বর্তমান আমাদের নেতা কর্মীরা চাচ্ছেন না। তো এরকমের যদি হয় তাহলে আপনি আদর্শবাদী নেতা কখনো হতে পারবেন না। আমরা মানুষের কল্যাণ কামনা করব, এটাই স্বাভাবিক। একটি রাজনীতির মূল বিষয়বস্তু হলো সমাজ, দেশ ও রাষ্ট্র, আর একটি রাষ্ট্রের প্রাণ হলো জনগণ। কাজেই আপনি যদি জনগণের প্রতিনিধিত্ব করতে চান, তাহলে প্রত্যেকটি জনগণকে সুখে শান্তিতে রাখার জন্য আপনাকে উন্মুক্ত হতে হবে। উন্মুক্ত হয়ে যদি আপনি প্রত্যেকটি কর্মীর কল্যাণ কামনা করতে না পারেন, আপনি প্রকৃত অর্থে প্রতিনিধিত্ব করার যোগ্যতা আপনার মধ্যে নেই। কাজে মনে রাখতে হবে, আমি নিজে কষ্ট করব, কর্মীকে ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু এই কাজটি যদি আপনি না করেন তাহলে প্রকৃত পক্ষে আপনি একজন চরিত্রবান মানুষ কখনো হতে পারবেন না। 3 নাম্বার, পরস্পরের ভালোবাসা অর্জন করতে হবে এবং কর্মীদের জন্য দোয়া করতে হবে বা কর্মীদেরকে সান্ত্বনা দিতে হবে, এবং আমি নিজে যা পছন্দ করি কর্মীদের জন্য তাই পছন্দ করতে হবে। আমি নিজে প্রোগ্রাম শেষে ভালো খাবার গ্রহণ করলাম, কিন্তু কর্মীদেরকে আমি ভালো জায়গায় নিয়ে খাবারের ব্যবস্থা করলাম না। আমি নিজে একটি ভালো শার্ট পরতে পছন্দ করি, নিজে একটি ভালো চেয়ারে বসতে পছন্দ করি, নিজের স্বার্থ হাসিল করতে পছন্দ করি, কিন্তু আমার কর্মীদের জন্য আমার নিজের মতো যদি ভালোবাসা আমি দিতে না পারি, তাহলে আমি এখানে ব্যর্থ। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে সকল কর্মীদেরকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। এটাই হলো দেশপ্রেম, এটাই হলো ইমানি দায়িত্ব। এই দেশপ্রেম এবং এই ইমানি দায়িত্ব নিয়ে যদি আপনি কর্মী গঠন করতে না পারেন, কর্মীদেরকে আপনি রক্ষা করতে না পারেন, তাহলে আপনার রাজনীতি স্বচ্ছ রাজনীতি নয়, আপনার রাজনীতি দুর্নীতির রাজনীতি, আপনার রাজনীতি স্বার্থ হাসিলের রাজনীতি, আপনার রাজনীতি পুঁজিবাদের রাজনীতি, আপনার রাজনীতি ফেসিবাদের রাজনীতি, আপনার রাজনীতি অগণতান্ত্রিক রাজনীতি। কাজে মনে রাখতে হবে, সকল কর্মীদের জন্য দোয়া করতে হবে এবং নিজের জন্য যা পছন্দ করি কর্মীদের জন্য তাই পছন্দ করতে হবে। 4 নম্বর বিষয় হলো আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করতে হবে। আদেশ এবং আনুগত্য এই দুটি বিষয় আসলে খুব জটিল বিষয়। নেতা যখন কর্মীদেরকে আদেশ দিবেন, সেই আদেশটি কর্মীর জন্য উপযুক্ত হতে হবে। নিজে যেই কাজটি পারি না, সেই কাজ যদি আমি কর্মীদেরকে দিয়ে করাবার চেষ্টা করি,
সেটা কখনো কল্যাণকর হতে পারে না, সেটা কখনো মঙ্গল হতে পারে না। কাজেই কর্মীকে আদেশ করার আগে নিজেকে করতে হবে, নিজের মতো ধারণ করতে হবে। আমার চেষ্টা করতে হবে আমি আগে নিজে কাজগুলো করব, আমার কাজ দেখা দেখি আমার কর্মীরা করবে। কাজে আমি যে কাজটি পারবো না সেই কাজটি আমি কখনো আমার কর্মীদেরকে বলবো না। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এবং কর্মীদের কাজ হলো একজন আদর্শবাদী প্রতিনিধি বা নেতা যখন কর্মীদের জন্য আদেশ দিচ্ছেন তখন সেই কথাগুলি বা সেই কাজগুলি 100% আনুগত্য করতে হবে। কারণ নেতা যখন আদেশ দিবেন বা কাজের কথা বলবেন, কর্মীরা যদি আনুগত্য না করে তাহলে এই আন্দোলন বেশি দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না বা সফলতা অর্জন করা সম্ভব না। কাজেই নেতা এবং কর্মীদের মধ্যে সমন্বয় যদি থাকে তাহলে খুব সহজেই সফলতা অর্জন করা সম্ভব, একটি রাষ্ট্র গঠন করা সম্ভব বা রাষ্ট্রের অনিয়ম ভেঙে দিয়ে একটি জনমুখী, কল্যাণমুখী, গণতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা একটি সুন্দর, শান্তিকামী একটি রাষ্ট্র গঠন করতে সক্ষম হব। 5 নাম্বার, যে আদেশ হবে মিষ্টি ভাষায়। কর্মীদেরকে আদেশ করব খুব কোমল, কোমল ভাষায় আদেশ করতে হবে বা বলতে হবে নমনীয়তার সাথে, যে আমি কর্মীকে হুকুম করলাম, এই ভাই এটা করছেন না কেন, এটা করছেন না কেন, এটা এভাবে হচ্ছে কেন, এই ভুল কেন করছেন, এটা করেন নাই কেন। এভাবে যদি আমাদের চরিত্র হয় তাহলে দেখবেন যে কর্মীরা কখনো আপনার পাশে আর থাকবে না। কাজেই আদেশ যখন আপনি দিবেন সেই আদেশগুলি যেন হয় সহনশীলতার মধ্য দিয়ে, কোমল ভাবে যেন আদেশগুলি হয়। আপনি নেতা হয়েছেন তার মানে আপনি কর্তৃত্বের রাজনীতি করবেন, এটা কখনো হতে পারে না। আপনার চরিত্র, আপনার কর্ম, আপনার ভালোবাসা, আপনার ভালো আচরণ যদি কর্মীরা দেখতে পায়, দেখবেন আপনি অর্ডার করার সাথে সাথে কর্মীরা কাজ করবে। কিন্তু আমার খুব দুঃখ হচ্ছে বা আমরা খুব চিন্তিত এই জায়গায় যে আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করি তখন আমরা দেখতে পাই যে অনেক নেতা নির্বাচিত হয়েছেন, তিনি কর্মীদেরকে সেই দুর্নীতিবাদ যে নেতারা রয়েছেন বা যেই পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ফেসিবাদের যে নেতারা রয়েছেন তাদের মতোই কর্মীদের মাঝে ব্যবহার করে থাকেন। সিনিয়র জুনিয়র এখানে ছোট বড় কোনো সম্মান বা কোনো ভেদাভেদ রাখা হচ্ছে না। তিনি তার কবজায় রেখে সকল কর্তৃত্ব, নেতৃত্ব নিজের হাতের মুঠে বন্দি করে রাখে। এটা কখনো আদর্শবাদী দলের কাজ হতে পারে না। কাজে মনে রাখবেন, নিজের জীবনকে বাজি রেখে নিজের যেই কাজগুলি করার সামর্থ্য আছে সেই কাজগুলি কর্মীদের মধ্যে বন্টন করতে হবে। আরেকটি বিষয়, যে আপনি নেতা হয়েছেন তার মানে সকল সুযোগ সুবিধা আপনি নিজে ভোগ করবেন, কিন্তু কর্মীদেরকে কোনো সুযোগ সুবিধা আপনি দিচ্ছেন না, দিবেন না, তাহলে এটা আপনার সঠিক রাজনীতি না, এটা আপনার আদর্শ না, এটা পশুর মধ্যেই যে স্বভাব রয়েছে সেই স্বভাবটিও আপনার মধ্যে রয়েছে। আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় নানান প্রকার যে প্রাণী রয়েছে তারাও কিন্তু নিজেদের মধ্যে সমন্বয় করে মিলেমিশে বসবাস করে বা খাবার খেয়ে থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে নেতাকর্মীরা অনেক সময় সকল সুযোগ সুবিধা নিজে ভোগ করার চেষ্টা করে। ছোট্ট একটি উদাহরণ, যে 10টি কুকুরকে যদি 10 টুকরা রুটি দেওয়া হয়, সেই 10টি কুকুর কি ভাগাভাগি করে খাচ্ছে, না নিজে সকল কুকুরকে তাড়িয়ে একা খাবার চেষ্টা করে? অবশ্যই আমরা দেখেছি বা দেখতে পাচ্ছি যে যার শক্তি বেশি আছে সে সকল কুকুরকে তাড়িয়ে নিজে সকল খাবার গ্রহণ করার চেষ্টা করে। তো এভাবে যদি আপনি নেতা হয় কর্মীদের ভাগ্য নষ্ট করে কর্মীদের অধিকার আপনি নিজে বুক করেন, তাহলে ওই কুকুরের মধ্যে এবং আপনার মধ্যে কোনো তফাৎ নেই। খুব সহজেই একটি বিষয় আমি বলে দিয়েছি।
যারা বুঝবেন তারা অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করবেন, নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবেন। 6 নম্বর, ভালো কাজের স্বীকৃতি। কর্মীরা অনেক সময় ভালো কাজ করলে তার স্বীকৃতি নেতারা দিতে চায় না, প্রশংসা করতে চায় না, কারণ সে জানে কোনো নেতা যদি অযোগ্য হয় তাহলে আপনারা দেখবেন যে কোনো কর্মী ভালো কাজ করেছে সেটা সমাজে তুলে ধরবে না, কারণ সে মনে করবে যে আমার স্থান হয়তো বা আমার কর্মী দখল করে নিবে। আসলে এটাই আমাদের ভুল, যে আমার চেয়ে যে যোগ্য সেই যোগ্য ব্যক্তিকে আমার চেয়ারে বসানোটাই প্রধান দায়িত্ব, কর্তব্য। কারণ আমি যেটা না পারি সেটা আমার কর্মী যদি পারে, আমার দেশের কল্যাণ হবে, আমার দেশের পরিবেশ ফিরে আসবে, বা আমার দেশের বিপর্যয় কেটে গিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমার কর্মী যদি ভূমিকা সর্বোচ্চ পালন করতে পারে তাহলে তাকেই সুযোগ করে দেওয়া উচিত। পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। আপনি নেতা হয়েছেন তাই আপনি নিজে একা সিদ্ধান্ত নিয়ে নিবেন, এটা কখনো আদর্শ হতে পারে না, এটা কখনো সঠিক হতে পারে না। সকল কর্মীদের মাঝে আপনি একটি সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিতে হবে সকলের কাছ থেকে। পরামর্শ ভিত্তিক যদি আপনারা কাজ করেন সেই কাজটি হবে গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক। আর যদি আপনি নিজে কর্মীদের মাঝে কাজ চাপিয়ে দেন সেটা কখনো আদর্শ হতে পারে না, বা সেটা কখনো চরিত্র হতে পারে না। কাজে মনে রাখতে হবে পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। নিজের ক্ষমতা বলে সকল কাজ করা ঠিক নয়। পরামর্শের ব্যাপারে জেদ না করা। কোনো কর্মী একটি ভালো সিদ্ধান্ত দিয়েছে, সেটা আপনার মতের বিরুদ্ধে গিয়েছে, তার মানে আপনি জেদ ধরে বসে থাকবেন, এটা কখনো ভালো কিছু হতে পারে না। কাজে একটি কর্মী ভালো মতামত দিয়েছে সেটাকে গ্রহণ করা উচিত আপনার। 9 নম্বর, যদি কোনো নেতা বা কর্মীর উভয়ের যদি কোনো ভুল হয় তাহলে গঠনমূলকভাবে সমালোচনা করতে হবে, আলোচনা করতে হবে। তার মানহানির জন্য নয়, কর্মীর বা নেতার ভুল সংশোধন করার জন্য সুন্দরভাবে সকলের সাথে সমন্বয় করে আলোচনা করে ওই ভুল ব্যক্তিকে শুধরিয়ে ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। অর্থাৎ গঠনমূলক সমালোচনা করার মধ্য দিয়ে ব্যক্তির ভুল সংশোধনের জন্য রাস্তা তৈরি করে দিতে হবে। 10 নম্বর, দায়িত্ব পালনে আমাদের প্রতিযোগিতা করতে হবে। যে আমরা দায়িত্ব পালন করতেছি সেখানে আমাদের কোনো প্রতিযোগিতা নেই। আপনারা জানেন যে আমরা দেখেছি অনেক লোক আছে দায়িত্ব নেওয়ার জন্য খুব মারামারি কাটাকাটি পর্যন্ত করে থাকেন, একে অপরের প্রতি মিথ্যা আরোপ করে থাকেন, কিন্তু দায়িত্ব পাওয়ার কিছুদিন পরে সে আর কাজ করেন না। আমি বলতে চাই যে আপনারা দায়িত্ব নিয়ে প্রতিযোগিতা করুন, কে বেশি কত কাজ করতে পারে, কে বেশি কত স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সর্বোচ্চ কাজের প্রতিযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে আপনার একটি মানুষের বসবাসের জন্য একটি উপযুক্ত রাষ্ট্র গঠন করা যায়, সেই কাজে আমাদের সকলের প্রতিযোগিতা করা উচিত। এখানে কারো কোনো বিরোধিতা করা ঠিক হবে না। 11 নম্বর, কোমল আচরণের অধিকারী হতে হবে। আসলে আমরা দেখেছি যারা বিশ্ববরেণ্য মানবতার জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, তারা সবসময় কোমল অধিকারী হয়েছেন। আর আমরা একটি স্পষ্ট কথা বলতে পারি যে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ছিল বা তার যে আচরণ ছিল, সেই চরিত্র, আদর্শ এবং তার আচরণের কারণে শত্রু পার্টি যারা ছিল তাদের কর্মীরা কিন্তু তার আচরণে মুগ্ধ হয়, তার আদর্শ এবং চলাফেরা দেখে কিন্তু আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে এসে হাজির হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কাজেই কোমল আচরণের অধিকারী যদি আপনি না হতে পারেন, আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না এবং আপনার নেতৃত্বে দেশের মানুষ কখনো মুক্তি পাবে না। 12 নম্বর, যে সামগ্রিকভাবে শৃঙ্খলা রক্ষা করতে হবে। এখানে সামগ্রিকভাবে
বলতে আমরা বুঝি যে একটি সংগঠনে যদি 5 লক্ষ নেতাকর্মী থাকে, এই 5 লক্ষ নেতাকর্মীর মধ্যে যে একটা গঠনতন্ত্র আছে বা তাদের মধ্যে শৃঙ্খলা রক্ষা করে আমাদের যদি কাজ করা হয়, তাহলে কখনো বিপর্যয় বা অশান্তি বা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা থাকে না। যখন আপনি শৃঙ্খলা ভঙ্গ করেন, তখন কিন্তু অনিয়ম, অনৈতিকতা এবং দ্বন্দ্ব, অশান্তি তৈরি হয়। কাজে আপনাদের উচিত সামগ্রিক কল্যাণ সামনে রেখে শৃঙ্খলা রক্ষা করার মধ্য দিয়ে সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের সফলতা 100% নিশ্চিত। 13 নম্বর, যে জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি করতে হবে। আমাদের প্রত্যেকটি নেতা কর্মীদের মধ্যে 100% জবাবদিহিতার আওতায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ জবাবদিহিতা যদি না থাকে, তাহলে আন্দোলন সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব না। এখানে স্বচ্ছতা, সততা, ন্যায়নিষ্ঠ এবং জবাবদিহিতার সমন্বয়ে আমাদের কাজ করতে হবে। 14 নম্বর, কোনো কর্মীর বা কোনো নেতার দোষ না বলা। যদি কোনো নেতা বা কর্মী দোষ করে বসেন, তাহলে সাথে সাথে তার সাথে যোগাযোগ করতে হবে বা তার অধীনস্থ বা তার উপরে যে দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে আলোচনা করে তার সমস্যা বা তার দোষ শুধরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু কাউকে অপমান করার জন্য, কারো সম্মান নষ্ট করার জন্য, কারো জায়গা দখল করার জন্য কোনো ব্যক্তিকে আক্রমণ করা ঠিক হবে না বা গীবাত বলা ঠিক হবে না। 15 নম্বর, সম্পর্কের তারতম্য রক্ষা করতে হবে। মানে সম্পর্কের যে তারতম্য, এই বিষয়ে আমাদের যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে হবে যে সম্পর্কের যে তারতম্য করা যাবে না, সেই বিষয় যদি আমরা আসলে গুরুত্ব বহন করতে না পারি, তাহলে আমাদের নেতৃত্বে বা আমাদের আন্দোলনে খুব সমস্যা সৃষ্টি হবে। সম্পর্কের সীমা লক্ষ্য রাখতে হবে। নেতা এবং কর্মীদের মধ্যে কিছু ভারসাম্য আছে, সেই ভারসাম্য যদি আপনি রক্ষা করতে না পারেন, এটা অনেক বড় আলোচনা। এটা নিয়ে অনেক বিষয়, অনেক গভীর আলোচনা আছে। যে বিশেষ করে 15 নম্বর এবং 16 নম্বর, সম্পর্কের তারতম্য করা যাবে না এবং 16 নম্বর, সম্পর্কের সীমা রাখতে হবে। এই দুইটি বিষয় নিয়ে অনেক গভীর আলোচনা আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে দুইটি বিষয় নিয়ে আলাদা আলোচনা করার জন্য। 17 নম্বর, মানবিক দুর্বলতা মুক্ত করতে হবে। আমাদের মানবিক গুণাবলী জাগ্রত করতে হবে। প্রত্যেকটি মানুষের ভিতরে মানুষত্ব জাগ্রত করতে হবে এবং তাকে অনুপ্রাণিত, উজ্জীবিত করতে হবে। এই দেশ আমার, এই দেশের মাটি রক্ষা করতে হবে। এই দেশের মাটি যদি আমরা রক্ষা করতে পারি, আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, আমার দেশের মানুষ ভালো থাকবে। কাজেই মানবিক যে দুর্বলতা আছে, যে আজকে রাজনীতিকে অনেকে ঘৃণা করেন, একটি রাজনীতিকে যদি ঘৃণা করা হয়, তাহলে আসলে আপনার কতটুকু জ্ঞান আছে সেই বিষয়টি নিয়ে প্রশ্নবিদ্ধ। 18 নম্বর, সামর্থ্য অনুযায়ী আচরণ করা। আমার সামর্থ্য আছে যতটুকু, তার বাইরে গিয়ে আমি আচরণ করব না। যদি করি, সেটা সাংগঠনিক সিস্টেম হবে না, সেটা তার জন্য অশান্তি বয়ে আসবে সমাজে। বাহ্যিক 19 নম্বর, যে বাহ্যিক আচরণ, এটা আমাদের রক্ষা করতে হবে এবং আভ্যন্তরীণ আচরণ অনুযায়ী করতে হবে। যে সমগ্র মানুষের বিষয়কে নজরে রেখে তাদের মাঝে যে আমার চলাফেরা, কথাবার্তা, এই বিষয়টি আমাদের আমলে নিয়ে চলতে হবে। কাজে আমরা যদি আমাদের ভারসাম্য রক্ষা করতে না পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে না আমাদের সফলতা অর্জন করা।